হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এর আগে ভারতীয় সংবিধানের এক সাবস্ক্রাইবার বন্ধুর রিকোয়েস্টে শুরু করেছিলাম। প্রথম ক্লাস দিয়েছি, আজকে সেকেন্ড ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউস যতগুলো আপকামিং এক্সামকে কেন্দ্র করে বারবার কোশ্চিনে যেগুলো জিজ্ঞেস করা হয় বা আসার পসিবিলিটি, সেই সমস্ত কোশ্চিনগুলোকে নিয়ে আমি আলোচনা করি। আজকের টপিক হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, উৎস এবং প্রধান বৈশিষ্ট্য নিয়ে যতগুলো এমসিকিউস হয় সবগুলোকে নিয়ে ডিসকাস করব। দেখো, প্রথম কোশ্চিনটা দেখতে পাচ্ছ, বলছে প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ নিরপেক্ষ গণতান্ত্রিক। অপশন ডি বলছে সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতন্ত্র। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সার্বভৌম মানে হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে চাপমুক্ত, সমাজতান্ত্রিক মানে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ মানে কোনো ধর্মকে সমর্থন করে না বাট প্রত্যেকটা ধর্মের প্রতি একটা রেসপেক্ট রয়েছে। হ্যাঁ, আর গণতান্ত্রিক, গণতান্ত্রিক মানে বুঝতেই পারছো প্রজা দ্বারা নিয়ন্ত্রিত সরকার। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চিন চলে যাব। Directive principle of state policy has been borrowed by the Indian constitution from the constitution of which country? মানে ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে সেই নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে বা নেওয়া হয়েছে? আমেরিকা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড? সো কারেক্ট অ্যান্সার ইজ আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলে যাব। কত সালে ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়? অ্যাকচুয়ালি যখন আমাদের সংবিধান তৈরি হয়েছিল তখন কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ সংবিধানের মধ্যে ছিল না। তো এটা যুক্ত হয়েছে 1976 সালে, ওকে, যখন 42 অ্যামেন্ডমেন্টে, মানে এততম ভারতীয় সংবিধান অনুযায়ী অ্যামেন্ডমেন্টে তৎকালীন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, এবং এই অ্যামেন্ডমেন্টটাকে তোমার মিনি কনস্টিটিউশন নামেও বলা হয়। ঠিক আছে, এটা মনে রেখো। নেক্সট চলে যায়, 1950 সালের 26শে জানুয়ারি ভারত হয়েছিল, কি হয়েছিল? স্বাধীন, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র না নির্জোট? সো আমরা সকলে জানি এই দিনটি 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রজাতন্ত্র। ওকে, প্রজাতন্ত্র হয়েছিল। নেক্সট কোশ্চিন চলে যাব। নিম্নোক্ত কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? যুক্তরাষ্ট্রীয় সরকার, অপশান বি বিচার বিভাগের স্বাধীনতা, অপশান সি পার্লামেন্টীয় সরকার, অপশান ডি রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা। দেখো, আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার আছে কাছাকাছি, ঠিক যুক্তরাষ্ট্রীয় না আবার 100% ঠিকও না, তবে এটা কাছাকাছি ঠিক। বিচার যে জুডিশিয়াল প্রসেস রয়েছে সেটা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, এটাও ঠিক। পার্লামেন্টারি, আমাদের লোকসভা রাজ্যসভা রয়েছে, পার্লামেন্টারি সরকার রয়েছে। এবং রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা, দেখো রাষ্ট্রপতি বিচার ব্যবস্থাকে পরিচালনা করে না। দেখবে তুমি অপশান বি আর ডি এমনিতেই কন্ট্রাডিক্ট খেয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য অপশান ডি এটা বৈশিষ্ট্য নয় আমাদের। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি। নেক্সট কোশ্চিন চলে যাব। ভারতীয় সংবিধানকে ভারতে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর অর্থ কি? এর অর্থ এটাই, আমি একটু আগেই বললাম যে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, মানে পার্টিকুলারলি রাষ্ট্র কোনো ধর্মকে সমর্থন করে না, বাট সমস্ত ধর্মের প্রতি রেসপেক্ট থাকে। ঠিক আছে, এটাই ছিল তার উদ্দেশ্য। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ড, মানে বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? একবার, দুইবার, তিনবার না সংশোধনেই করা হয়নি? অ্যাকচুয়ালি এটা একবার তৈরি করা হয়েছে, যেখানে তোমার ওই যে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, সার্বভৌম এই শব্দগুলো ইউজ করা হয়েছে। নেক্সট চলে যাব। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ইফেক্ট ফ্রম, মানে ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়েছে? কবে থেকে কার্যকর হয়েছে আমরা সকলে জানি, 26শে জানুয়ারি 1950 থেকে। এখানে দেখো কার্যকর শব্দটা বলেছে, তাই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি বলতো গৃহীত তাহলে 26শে নভেম্বর 1949 হতো। এটা মনে রেখো। পরবর্তী কোশ্চিন চলে যায়। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, অপশন বি ইংল্যান্ডের সংবিধান, অপশন সি রাশিয়ার সংবিধান, অপশন ডি ভারতের সংবিধান। সো সব থেকে পৃথিবীর মধ্যে বৃহত্তম এবং লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলে যায়। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুযায়ী? যুগ্ম তালিকা রয়েছে, আমরা জানি একটা স্টেটের তালিকা আর একটা হচ্ছে সেন্ট্রালের, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কনকারেন্ট লিস্ট। এটা কোত্থেকে পেয়েছি আমরা, কোথা থেকে অনুসরণ করেছি? গ্রেট ব্রিটেন থেকে, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অপশন ডি কানাডা থেকে, অপশন ডি অস্ট্রেলিয়া থেকে। সো কারেক্ট অ্যান্সার ইজ অস্ট্রেলিয়া থেকে আমরা এটা গ্রহণ করেছি।
নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ফেডারেল যে সিস্টেমটা, এটা কোথা থেকে? রাশিয়া, চীন, কানাডা না গ্রেট ব্রিটেন? সো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা কানাডা থেকে গ্রহণ করেছি, ঠিক আছে। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর যদি কথা বলি, জাস্টিন ট্রুডো, তোমরা জানো। হ্যাঁ, নেক্সট কোশ্চিন চলে যাই। ভারতের সংবিধানে উল্লেখিত এক নাগরিকত্ব বা ইংলিশে বলবো সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ইংল্যান্ড না জার্মানি? আমরা নিয়েছি এটা ইংল্যান্ডের কাছ থেকে, ঠিক আছে। সো দেখো, ইংল্যান্ডে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। এবার তুমি যদি আমেরিকায় যাও, ডুয়াল সিটিজেনশিপ কোথায় রয়েছে? আমেরিকাতে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, দুটো তোমার পরিচয়পত্র থাকবে, হ্যাঁ, নাগরিকত্ব থাকবে। নেক্সট চলে যায় ভারতীয় সংবিধান। এখানে বলছে পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। আমরা সকলে জানি ভারতীয় সংবিধান। নেক্সট কোশ্চিন হচ্ছে সংবিধান সংশোধনের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এই যে ধারণা, যেটা আমরা সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করছি, সংশোধন করছি, এটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি গ্রেট ব্রিটেন, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি দক্ষিণ আফ্রিকা। সো এটা সংবিধান গৃহীত হয়েছে অপশান ডি, অর্থাৎ সংশোধনের যে ধারণাটা সেটা সাউথ আফ্রিকা থেকে আমরা নিয়েছি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গ্রহণ হয়েছে, যে প্রস্তাবনা বা প্রিএম্বল, এটা কোথা থেকে? কানাডার সংবিধান থেকে, ইটালির সংবিধান থেকে, ফরাসিদের সংবিধান থেকে না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে? সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস এর সংবিধান থেকে আমরা এটা নিয়েছি। ওকে, নেক্সট চলে যাব। সর্বপ্রথম সংবিধানের রচনা করা দেশটি হলো, মানে পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন দেশ সংবিধান রচনা করেন? ভারত, ইংল্যান্ড, আমেরিকা না শ্রীলঙ্কা? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে প্রথম সংবিধান তৈরি করেছিল এরা। ভারতীয় সংবিধান কেমন? যুক্তরাষ্ট্রীয়, যুক্তরাষ্ট্রীয় না প্রতিসম না এককেন্দ্রিক না রাষ্ট্রপতি? দেখো, ভারতীয় সংবিধান আমি একটু আগেই বলছিলাম, এটা 100% যুক্তরাষ্ট্রীয় না, 100% কারো দ্বারা শাসিতও না, সেই জন্য এটা যুক্তরাষ্ট্রীয় প্রতিসম বলা যেতে পারে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি অলিখিত সংবিধান রয়েছে? মানে এমন এমন একটা দেশ যেখানে লিখিত সংবিধান নেই, ওটা মৌখিকভাবেই রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পাকিস্তান, ভারত? তো আমরা জানি এটা হচ্ছে ব্রিটেন। এটা খুব কোশ্চিনে দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চিন চলে যাব, কোশ্চিন নাম্বার 19। বলছে ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? ভারতে যদি কেউ রাজনৈতিক ক্ষমতা পায়, তাহলে মূল উৎস কি? সংবিধান, সংসদ, সুপ্রিম কোর্ট না জনগণ? তাহলে দেখো, সংবিধান তো একটা তোমার রুলস রেগুলেশন বলে, সংসদও হবে না, এটাও হবে না, তাহলে কোনটা হবে? জনগণ। তাহলে এখানে হচ্ছে জনগণ, অর্থাৎ জনতাই হচ্ছে কিং। জনতাই যে কোনো ব্যক্তিকে রাজনৈতিক ক্ষমতা প্রদান করতে পারেন। জনতার দ্বারা নির্বাচিত ব্যক্তি রাজনৈতিক ক্ষমতার ক্ষমতাবানই হন, ঠিক আছে। সো এখানে এই জন্য একটা কথা বলা হয়, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। সব জনগণের দ্বারা, জনগণের সঙ্গে, জনগণকে নিয়ে। নেক্সট চলে যায়, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এই কোশ্চিনটা এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছি। সো তোমাদের সকলকে বলবো এই কোশ্চিনটা তোমরা হোমওয়ার্কে রইলো এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। আর এটাও বলবো যে আগের ভিডিওসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। পরবর্তী কোশ্চিন চলে যাব, ভারতের সঠিক সাংবিধানিক অবস্থা কি ছিল যখন 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়? কেমন ছিল? প্রজাতান্ত্রিক গণতন্ত্র, সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র না সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, গণতান্ত্রিক প্রজাতন্ত্র? সো 21 নম্বরের কোশ্চিনের আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দ্যাট মিনস যখন 42তম সংশোধন সংবিধান হলো 1976 সালে, তখন ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক এই দুটো শব্দ আর একটি শব্দ লাইবিলিটি, জাতীয় সংহিতি, এটি যুক্ত করা হয়েছিল। সো প্রথম অবস্থায় ছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ওকে, নেক্সট কোশ্চিন চলে যাব, ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থায় স্বাধীনতার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? বিচার ব্যবস্থাটা ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, আমেরিকা না জাপান? সো কারেক্ট অ্যান্সার ইজ অবশ্যই আমেরিকা। আমেরিকা থেকে আমরা বিচার ব্যবস্থাটা
গৃহীত করেছি। কোশ্চেন নাম্বার 23 বলছে ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় রূপান্তর হয়েছে কোনটা? কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, না ব্রিটেন, না সুইজারল্যান্ড? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ব্রিটেন, অর্থাৎ ইংল্যান্ড থেকে। নেক্সট চলে যাই, বলছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি নেওয়া হয়েছে যে দেশ থেকে, মৌলিক অধিকারগুলি, যে ফান্ডামেন্টাল রাইটস যেটা নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, কানাডা, না আমেরিকা? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ আমেরিকা থেকে মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? মৌলিক যে একটা ফান্ডামেন্টাল যেমন রাইটস রয়েছে, ফান্ডামেন্টাল এমন একটা ডিউটিস রয়েছে, কোনটা? রাশিয়া, ফ্রান্স, কানাডা, না আমেরিকা? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া থেকে এটা নেওয়া হয়েছে, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস কোনটি? ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1935, ভারত সরকার আইন 1947, না কোনোটি না? আমরা জানি আমাদের যে ভারতীয় সংবিধান যে তৈরি করা হয়েছে তার বেশিরভাগটাই ভারত সরকার আইন অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1935 সাল থেকে নেওয়া হয়েছে, সর্ববৃহৎ উৎস এটাই ছিল। পরবর্তী কোশ্চিন চলে যাব, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারত রাষ্ট্রটি হলো কোনটি? ঈশ্বরতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, না উপরের কোনোটি নয়? সো 27-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আমরা জানি এটা রিপাবলিক, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। পরবর্তী কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, বলছে সার্বভৌম শব্দটির অর্থ কি? আমি প্রথমেই বলেছি সার্বভৌম শব্দটির অর্থ হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অর্থাৎ আমাদের ভারতবর্ষের সরকারের উপরে কোনো বৈদেশিক শক্তির নিয়ন্ত্রণ রইবে না। যেমন ধরো আমরা যখন পরাধীন ছিলাম তখন আমাদের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের, সো এই নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সেই জন্য এটাকে সার্বভৌম কথাটি উল্লেখ করা হয়েছে। ওকে, এটার অর্থ এটাই বোঝায়। সো এই ছিল আজকের মোটামুটি 28 এমসিকিউস, টপ এমসিকিউস নিয়ে আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের জন্য, আপডেটের জন্য। ধন্যবাদ ভিডিওটি পূর্ণ দেখার জন্য।